শুরু না? চলে আসছে না স্যার? শুরু না? Assalamu alaikum. Dear students of class 8, I would like to welcome you on my online class. প্রিয় শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আশা করি তোমরা যে যেখানে আছো, যে অবস্থায় আছো, সুস্থ, সুন্দর এবং নিরাপদে আছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে তোমাদের মনে আছে কিনা জানি না, আমার অনলাইন ক্লাসে গত যে ক্লাসটি হয়েছিল তোমাদের সাথে, সেটি হয়েছিল মানে ভয়েস চেঞ্জ সংক্রান্ত। তো ভয়েস চেঞ্জ সংক্রান্ত যে ক্লাসটিতে আমরা প্রাথমিক আলোচনা দিয়েছিলাম, ভয়েস চেঞ্জ কি, ভয়েস চেঞ্জ কয় প্রকার, তারপর ভয়েস চেঞ্জ করার জন্য যে কোন কোন ইনগ্রিডিয়েন্টস বা এলিমেন্টস বা কোন বিষয়গুলো আমাদের দরকার, সেই বিষয় নিয়ে আমরা কথা বলেছি। তো যাই হোক, ভয়েস চেঞ্জ আসলে দুই প্রকার, তোমরা জানো, অ্যাক্টিভ এবং প্যাসিভ। হ্যাঁ, অ্যাক্টিভ হচ্ছে, আমি একটু রিভিশন দিয়ে আজকে আমরা নতুন ক্লাসটি শুরু করব। ভয়েস হচ্ছে দুই প্রকার, অ্যাক্টিভ আর প্যাসিভ। আচ্ছা, অ্যাক্টিভ হচ্ছে যখন সাবজেক্ট বা কর্তা নিজে কাজ করে, তখন সেটা হচ্ছে অ্যাক্টিভ। আর প্যাসিভ হচ্ছে যখন কর্তার কাজ সে নিজে না করে তার কাজটি কেউ করে দেয়, সেটা হচ্ছে প্যাসিভ। তাহলে যে কাজ কর্তা বা সাবজেক্ট নিজে করে সেটা অ্যাক্টিভ, আর যেটা অন্য করে দেয় সেটা হচ্ছে প্যাসিভ। ওকে, এই আলোচনা গত ক্লাসে বলা হয়েছিল। আশা করি তোমরা যারা গত ক্লাসটিতে উপস্থিত ছিলে তারা অবশ্যই ভালো করে বুঝতে পারবে। আর ভয়েস চেঞ্জের যে ক্লাসটি, এটা একটা ধারাবাহিক ক্লাস। হ্যাঁ, তো আমার মনে হয় তোমরা যদি মনোযোগ দাও, গত ক্লাসের যে বিষয়টি আমরা বলেছিলাম সেটার সাথে আজকে পরবর্তী আলোচনা, সেকেন্ড স্টেপ আজকে। তো পূর্ব আলোচনা এবং বর্তমান আলোচনা দুটো সমন্বয়ে বিষয়টি বুঝতে পারবে। ওকে, আচ্ছা। তো অ্যাক্টিভ আর প্যাসিভ, যেটা কর্তা করে যেটা সেটা অ্যাক্টিভ, আর যখন সাবজেক্ট নিজে না করে অন্য করে দেয় সেটা হচ্ছে প্যাসিভ। এখন আমরা বলেছিলাম যে ভয়েস চেঞ্জ করার জন্য কি কি লাগবে। ভয়েস চেঞ্জের জন্য আমাদের অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব সম্পর্কে ধারণা থাকতে হবে। তারপর বলেছিলাম যে ভয়েস চেঞ্জ করার জন্য আচ্ছা, প্রথম লাগবে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। তারপর বলেছিলাম ভার্বের বি3 ফর্ম, সেটা লাগবে, সেটা সম্পর্কে ধারণা থাকা লাগবে। তারপর বলেছিলাম পার্সন সম্পর্কে ধারণা, সাবজেক্টের অবজেক্ট ফর্ম, অবজেক্টের সাবজেক্ট ফর্ম, অর্থাৎ পার্সনের যে চেঞ্জ, হ্যাঁ, সাবজেক্ট টু অবজেক্ট, অবজেক্ট টু সাবজেক্ট, এই পার্সন সংক্রান্ত চেঞ্জের জন্য পার্সন সম্পর্কে একটি ভালো ধারণা থাকা লাগবে। If you want to make changes from active to passive, you should have idea about auxiliary verb, you should have idea about B3 form of, and you also should have idea about person. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই তিনটি বিষয়ের সম্পর্কে ধারণা নাও, আমার মনে হয় তোমরা ভয়েস চেঞ্জ সম্পর্কে বুঝতে পারবে। আচ্ছা, তো আজকে আমরা পূর্ব আলোচনা থেকে নতুন আলোচনা চলে আসলাম। আজকে আমরা দেখাবো যে সরাসরি কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়। হ্যাঁ, ওইটাই। আচ্ছা আচ্ছা, আমি তো তো যাই হোক, আজকে আমরা এই ভয়েস চেঞ্জের যে বিষয়টি আমরা দেখাবো সেটা হচ্ছে যে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায় সেটি। অ্যাসার্টিভ
অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে একটা রুল অথবা একটা ফর্মুলা দিব, যে একটি নিয়মের মাধ্যমে তোমাদের এই অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভের সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হবে। I would just give you a rule about active to passive of assertive sentence. Assertive sentence এর active to passive শুধু একটি ফর্মুলা দেব, তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটি শোনো এবং নিয়মটি মনে রাখো, মুখস্থ করবে, তারপর সে অনুযায়ী প্র্যাকটিস করলে তোমরা এই বিষয় বা এই সেন্টেন্স সম্পর্কে ধারণা তোমাদের ক্লিয়ার হবে। তো নিয়মটি হচ্ছে, প্রথমেই অবজেক্টের সাবজেক্ট আচ্ছা, অবজেক্টিভ সাবজেক্ট ফর্ম হয়ে যাবে। তারপরে এখানে লাগবে অক্সিলারি ভার্ব, টেন্স ও সাবজেক্ট। টেন্স, সাবজেক্ট এবং পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব। হ্যাঁ, প্রথমেই অবজেক্টের সাবজেক্ট, তারপর হচ্ছে সাহায্যকারী ভার্বটা কিভাবে হবে, টেন্স দেখতে হবে, তারপর শুধু টেন্স দেখলে হবে না, সাবজেক্ট দেখতে হবে এবং সাবজেক্টের পার্সন, সাবজেক্টে কি পার্সনে আছে, টেন্স, সাবজেক্ট এবং পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব, সেটা এখানে বসাতে হবে। তারপর লাগবে V3, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর হবে বাই প্লাস সাবজেক্ট এন্ড অবজেক্ট প্লাস এক্সটেনশন। আচ্ছা, অনেক সময় এই এক্সটেনশন মানে বাড়তি অংশ যদি থাকে, তখন আমরা লাস্টে দিব। ইউ শুড মাইন্ড ইট, তোমাদের মনে রাখা উচিত যে এক্সটেনশনটা বা বাড়তি অংশটা অনেক সময় V3 পরে ভাইয়ের আগে এই জায়গায় বসে। আমরা একটু নোটটা লিখে রাখি, আমরা দুইভাবে দেখাবো বিষয়টি। নোট, এক্সটেনশন অনেক ক্ষেত্রে V3 এর পর বসে। আচ্ছা, আমরা উদাহরণ দিতে চাই। অ্যাক্টিভ, সে ফর এক্সাম্পল একটি বাক্য যে হি finishes his duties বোঝা যায়? হ্যাঁ, আচ্ছা, দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম।
প্রথমেই দেখা যায় নিয়মটি হচ্ছে এখান থেকে শুরু। প্রথমেই অবজেক্টের সাবজেক্ট, প্রথমেই অবজেক্টের সাবজেক্ট ফর্ম। তাহলে আমরা বাক্যটি খেয়াল করি, আগে বাক্যটি পড়ি। গো থ্রু দ্য সেন্টেন্স। হি ফিনিশেস হিজ ডিউটিস ইন টাইম। হি মানে সাবজেক্ট, এখানে হি হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, সে ফিনিশেস শেষ করে, কি করে? শেষ করে, এটা হচ্ছে ভার্ব। আচ্ছা, এখন যদি আমরা ভার্বকে প্রশ্ন করি, ভার্বের ওয়ান এটা, সে শেষ করে। হ্যাঁ, তাহলে প্রশ্ন করি সে কি শেষ করে? ভার্বকে যদি কি দ্বারা প্রশ্ন করা হয়, ভার্বকে যদি কি দ্বারা প্রশ্ন করা হয়, তাহলে যে উত্তর পাওয়া যায় সেটাই অবজেক্ট। তাহলে হি ফিনিশেস, সে শেষ করে। কি শেষ করে? হিজ ডিউটিস, তার কাজ বা তার কাজসমূহ বা তার দায়িত্বসমূহ সে শেষ করে, তার কর্তব্যগুলো শেষ করে। আচ্ছা, এখন যদি বলি তাহলে এটা কি শেষ করে, উত্তর হচ্ছে তার দায়িত্ব বা তার কাজ, হ্যাঁ, ডিউটিস শেষ করে। তাহলে এটার কি এর উত্তর হচ্ছে এতটুকু, এটা হচ্ছে অবজেক্ট। এখন আবার যদি বলি কখন শেষ করে, তখন বলছে ইন টাইম, সময় মতো, এটা হচ্ছে তাহলে এক্সটেনশন। আচ্ছা, তাহলে আমরা দেখলাম হি সাবজেক্ট, ফিনিশেস ভার্বের ওয়ান প্রেজেন্ট ফর্ম, দেন হিজ ডিউটিস এটা হচ্ছে অবজেক্ট, আর ইন টাইম এটাকে আমরা এক্সটেনশনে ধরতে পারি। আচ্ছা, তাহলে আমরা এই নিয়ম অনুযায়ী আমরা করি। প্রথমেই অবজেক্টের সাবজেক্ট। ডিয়ার স্টুডেন্টস, নাও টেল মি হোয়াট ইজ অবজেক্ট হিয়ার। এখন আমাকে বলো অবজেক্ট কোনটা এখানে। ইউ মাস্ট গিভ দ্য আনসার দ্যাট, তোমরা অবশ্যই আনসারটি দিবে যে দ্য অবজেক্ট ইজ হিয়ার হিজ ডিউটিস। এখানে তোমরা উত্তর দিবে অবজেক্ট হচ্ছে তার কাজ বা হিজ ডিউটিস, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা বলি প্রথমেই অবজেক্টের সাবজেক্ট, তাহলে হিজ ডিউটিস যেটা রয়েছে অবজেক্ট, এই অবজেক্টটি প্রথমেই অবজেক্টের সাবজেক্ট, তাহলে অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট। তাহলে আমরা লিখবো হিজ ডিউটিস। আচ্ছা, এখন দেখো তোমাদের মনে আছে গত ক্লাসে বলেছিলাম যে এখন কি বলছে, টেন্স এবং সাবজেক্ট এবং পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব। দিস ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখতে হবে যে সাহায্যকারী ভার্ব আনার জন্য তোমাকে প্রথমে খেয়াল করতে হবে টেন্সটা কোন টেন্সে আছে। ওকে, দেন তোমাকে দেখতে হবে সাবজেক্ট এবং পার্সনের অবস্থানকে। প্রথমেই হচ্ছে ইউ শুড ফোকাস টু দ্য টেন্স, তোমাকে প্রথমেই ফোকাস করতে হবে টেন্সের দিকে। তাহলে ফিনিশেস এটা ভার্বের ওয়ান, ভার্বের প্রেজেন্ট ফর্ম, হ্যাঁ, এবং তার সাথে অ্যাজ বা ইয়েস রয়েছে, তাহলে এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। অবশ্যই সেটা এখানে প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। গত ক্লাসে আমি বলেছিলাম যে সাহায্যকারী ভার্ব সম্পর্কে যখন ধারণা ছিল তখন বলা হয়েছিল যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাহায্যকারী ভার্ব হয় এম, ইজ, আর। বলতো কি বলেছিলাম, প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেটার জন্য সাহায্যকারী ভার্ব হবে বা অক্সিলারি ভার্ব হবে এম, ইজ, আর, যে কোনো একটা। এখন কথা হচ্ছে যে স্যার আমরা কি এম ব্যবহার করব, না ইজ ব্যবহার করব, না আর ব্যবহার করব, আমরা কোনটা ব্যবহার করব? হিজ ডিউটিস, তার দায়িত্ব, অনেকগুলো কাজ, প্লুরাল নাম্বার। তাহলে এখানে যদি আই থাকে, তোমরা জানো আই এর সাথে শুধু এম হয়। হ্যাঁ, আচ্ছা, এখন হি, শি, ইট এটার সাথে হয় ইজ, আর বাকি সব ক্ষেত্রে হয় আর। হ্যাঁ, আর প্লুরাল নাম্বার যে কোনো প্লুরাল ক্ষেত্রে হয় আর। আচ্ছা, তাহলে আবার বললাম আয়ের সাথে কি এম, হি বা ছেলে, শি বা মেয়ে, ইট বা বস্তু সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে হয় ইজ। আর প্লুরাল নাম্বার যে কোনো তার সাথে হয় আর। তাহলে দেখো হিজ ডিউটিস এটা প্লুরাল নাম্বার, অনেকগুলো দায়িত্ব, তাহলে এটার সাথে হবে আর। তাহলে আমরা লিখতে পারি যে টেন্স, সাবজেক্ট এবং পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব। তাহলে সাহায্যকারী ভার্ব দিব আমরা এখানে আর, কি দিব? আর। আচ্ছা, দেন বলেছিলাম ভার্বের বি3 ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে ফিনিশের বি3 ফর্ম কি হবে? ফিনিশের বি3 ফর্ম হবে ফিনিশড। তাহলে কি আসলো, প্রথমে অবজেক্টের সাবজেক্ট হচ্ছে হিজ ডিউটিস, দেন টেন্স, সাবজেক্ট এবং পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব, তাহলে সেটা হলো আর। দেন ভার্বের বি3 ফর্ম, যে ফিনিশের বি3 ফর্ম হচ্ছে ফিনিশড, তারপর দেব বাই, কি দেব? বাই। দেন সাবজেক্ট এর অবজেক্ট, সাবজেক্টকে এখানে হি, এর অবজেক্ট কি? হিম।
তোমরা জানো হিয়ার অবজেক্ট হিম। তারপর বলছে এক্সটেনশন যদি থাকে, হ্যাঁ এক্সটেনশন রয়েছে ইন টাইম, তাহলে আমরা লাস্টে দিয়ে দিব ইন টাইম। দেখো তাহলে আমরা কিভাবে বাক্যটি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলাম। হি ফিনিশেস হিজ ডিউটিস ইন টাইম, সে সময় মতো তার কাজ শেষ করে, দায়িত্বগুলো শেষ করে। তাহলে হিজ ডিউটিস অবজেক্ট সাবজেক্ট হলো হিজ ডিউটিস, তারপরে টেন্স ও সাবজেক্ট অনুযায়ী পার্সন অনুযায়ী সাবজেক্ট আর হিজ ডিউটিস আর ভার্ব বি3 ফর্ম ফিনিশ, তারপর হচ্ছে বাই সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্টের যে হি, হিয়ার অবজেক্ট ফর্ম হিম, by him, then extension in time, in time. His duties are finished by him in time. তাহলে এই যে নিয়মটি বললাম, যে এই নিয়মটি ফলো করে তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারো। আচ্ছা, আমরা আরো দুই একটি উদাহরণ দেব। আই উড লাইক টু গিভ ইউ কাপল অফ এক্সাম্পলস ফর ইউর প্রপার ক্লিয়ারিফিকেশন। তোমাদের সঠিক স্পষ্টীকরণের জন্য আমি আরো কিছু তোমাদের এক্সাম্পল দেব। ইউ জাস্ট ফলো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, যেমন books introduce us to the realm of knowledge. অ্যাক্টিভ থেকে যদি আমরা প্যাসিভ করি, দেখো বুকস বই, ইন্ট্রোডিউস পরিচয় করিয়ে দেয়, কাদেরকে দেয়? তাহলে বুকস হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, তাই পরিচয় করে দেয় ভার্ব, কাকে পরিচয় করে দেয়? আস, আমাদেরকে। কাদেরকে দেয়? আমাদেরকে দেয়, এটা হচ্ছে অবজেক্ট। আচ্ছা আচ্ছা, বই বুকস ইন্ট্রোডিউস আস, বই আমাদেরকে পরিচয় করে দেয়, কাদের সাথে দেয়? টু দ্য রেলম অফ নলেজ, জ্ঞানের জগতের সাথে। রেলম মানে জগৎ। তাহলে পুরোটা দেখো, টু দ্য রেলম অফ নলেজ, পুরো বিষয় হচ্ছে এক্সটেনশন। তাহলে বুকস ইন্ট্রোডিউস আস টু দ্য রেলম অফ নলেজ, বই আমাদেরকে জ্ঞানের জগতের সাথে পরিচয় করিয়ে দেয়। তাহলে এখানে দেখো যে সাবজেক্ট ভার্বের ওয়ান, এটা ভার্বের ওয়ান, হ্যাঁ এটা হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অবজেক্টের পরে যে অংশটি হচ্ছে এক্সটেনশন, বাড়তি অংশ, টু দ্য রেলম অফ নলেজ। তাহলে আমরা দেখো এই প্রথমে এই নিয়মটা কি ফলো করি। প্রথমে অবজেক্টের সাবজেক্ট, প্রথমে কি অবজেক্টের সাবজেক্ট। আস হচ্ছে কি অবজেক্টের সাবজেক্ট কি হবে? উই। প্রথমে অবজেক্টের সাবজেক্ট, তাহলে অবজেক্টের সাবজেক্ট উই। তারপর দেখো টেন্স, সাবজেক্ট এবং পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব। এখন খেয়াল করতে হবে টেন্স আগের মতো খেয়াল করতে হবে। ভার্বের প্রেজেন্ট ফর্ম V1, মানে এটা প্রেজেন্ট সিম্পল টেন্স, হ্যাঁ, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তোমরা জানো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব ব্যবহার হয় কি কি। তাহলে ইফ আই আস্ক ইউ কোয়েশ্চেন হোয়াট উইল বি দ্য অক্সিলারি অফ প্রেজেন্ট ইনডিফিনিট, দেন দ্য আনসার উইল বি, তখন আনসারটি হবে এম ইজ আর। তাহলে সাবজেক্টের পরে এখানে আমাদের এম, ইজ অথবা আর ব্যবহার করতে হবে। এখন তোমাকে মনে রাখতে হবে যে উইর পরে কি হবে, এম হবে, ইজ হবে না আর হবে। কারণ তোমরা তো জানো আয়ের সাথে এম হয়, তাহলে এখানে এম হওয়ার সুযোগ নাই। আর থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ইজ হয়, হি বা ছেলে, সি বা মেয়ে, ইট বা বস্তু যদি থাকে তখন ইজ হয়। এখানে ইজ হওয়ারও সুযোগ নাই, কারণ সাবজেক্টটা হি বা ছেলে, সি বা মেয়ে, ইট বা বস্তু নেই। এটা হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, অর্থাৎ এখানে এমও হবে না, ইজও হবে না। তাহলে এখানে ব্যবহার করতে হবে আর। তাহলে উই আর, হ্যাঁ উই আর। দেখো তাহলে প্রথমে অবজেক্টের সাবজেক্ট উই,
টেন্স, সাবজেক্ট এবং পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব আর বি3 ফর্ম। ইন্ট্রোডিউসের বি3 ফর্ম হচ্ছে ইন্ট্রোডিউসড। আচ্ছা, ইন্ট্রোডিউসড, উই আর ইন্ট্রোডিউসড। হ্যাঁ, তারপরে দেখো আমরা এটা যদি খেয়াল করি এক্সটেনশন, এখন দেখো যে উই আর ইন্ট্রোডিউসড। আমরা এক্সটেনশনটা আমার নোটে দেখো কি বলছে, এক্সটেনশনটা অনেক ক্ষেত্রে বি3 পরে বসে। আমরা এখানে এই যে উই আর ইন্ট্রোডিউসড, হ্যাঁ, এই টু দি realm অফ নলেজ, আমরা এই এক্সটেনশনটাকে বি3 পরে ব্যবহার করতে পারি। তাহলে আমরা এটাকে দুইভাবে ব্যবহার করতে পারি। উই আর ইন্ট্রোডিউসড, উই আর ইন্ট্রোডিউসড এক্সটেনশনটা এখানে আমরা ব্যবহার করতে পারি টু দা realm of knowledge। হ্যাঁ, তারপরে কি হচ্ছে বাই সাবজেক্ট এর অবজেক্ট। তাহলে বুকস সাবজেক্ট, বুকস এর অবজেক্ট হচ্ছে বুকস। এক্সটেনশন তো আমরা আগেই ব্যবহার করেছি, এই যে নোটটা আমরা ফলো করেছি। এক্সটেনশন অনেক ক্ষেত্রে বি3 পরে বসে। আমরা এখানে বি3 পরে, এখানে যে বি3 ফর্ম রয়েছে, এই বি3 ফর্ম এটার পরে আমরা এক্সটেনশন ব্যবহার করেছি টু দি realm অফ নলেজ। এই এক্সটেনশনটা আমরা বি3 পরে ব্যবহার করেছি। তাহলে এভাবেও করা যায়, উই আর ইন্ট্রোডিউসড টু দ্য realm অফ নলেজ বাই বুকস। আমরা এই বাক্যটাকে এক্সটেনশনটা পরে ব্যবহার করলে হইতো, তখন কি হইতো, উই আর ইন্ট্রোডিউসড বাই বুকস টু দ্য realm অফ নলেজ, যদি আমরা এক্সটেনশনটা পরে দিই। হ্যাঁ, ইট ডিপেন্ডস আপন দ্য ডিমান্ড অফ দ্য সেন্টেন্সের চাহিদা অনুযায়ী আমরা এক্সটেনশনটাকে ভার্বের পরে বা অবজেক্টের পরে ব্যবহার করতে পারি। আমার মনে হয় যে এই নিয়মের মাধ্যমে অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ, হ্যাঁ, অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার যে নিয়মগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এখানে একটা প্রশ্ন তোমাদের থাকতে পারে, ইউ মে হ্যাভ এ কোয়েশ্চেনস হিয়ার, যে স্যার আপনি যে বলেছিলেন যে বি3 পরে বাই হবে, সবসময় কি বি3 পরে বাই হবে, না বাই ছাড়া অন্য কোনো প্রিপোজিশন ব্যবহার হতে পারে? হ্যাঁ ডিয়ার স্টুডেন্টস, ইট ইজ এ ভেরি ক্রুশাল কোয়েশ্চেন হিয়ার। সবসময় যে ভার্বে মানে বাই হবে এই ধরনের কোনো নিয়ম নাই। অনেক সময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অংশে বিভিন্ন ভার্বের সাথে বিভিন্ন ধরনের প্রিপোজিশন ব্যবহার হতে পারে। সবসময় বাই হবে তা নয়, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাই হয়, সেজন্য বাইকে লেখা হলো। কিন্তু বাই ছাড়াও এখানে অন্যান্য প্রিপোজিশন বসতে পারে। যেমন এখানে অন্যান্য প্রিপোজিশন বসতে পারে, এই ধরনের একটি উদাহরণ আমি তোমাদের দিতে চাই, তাহলে আমার মনে হয় বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার হবে। এটা নিচ্ছি তোমার, হ্যাঁ, যেমন আমি যদি বলি আই নো হার, আমি তাহাকে চিনি। হ্যাঁ, বা ধরো আমি এখানে এটাকে যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি তাহলে কি হবে, বা আমরা এবার একটা পাস্ট টেন্সের একটি বাক্য লিখি। প্রেজেন্ট টেন্সের তো অনেকগুলো বাক্য লিখলাম, পাস্ট টেন্সের একটি বাক্য। আই নিউ হার, আমি তাহাকে চিনতাম বা আমি তাকে জানতাম। এটা দেখো, এটা সাবজেক্ট, দিস ওয়ান ইজ সাবজেক্ট, আই ইজ সাবজেক্ট হিয়ার, নো ইজ ভার্ব টু, আই মিন পাস্ট ফর্ম হিয়ার, নিউ, আই নিউ, আমি জানতাম। এখন নিউকে প্রশ্ন, আমি কাকে জানতাম, কাকে চিনতাম, আমি চিনতাম কাকে, হার, তাহাকে। তাহলে এটাকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় অবজেক্ট হার, দিস ওয়ান ইজ অবজেক্ট হিয়ার। আই নিউ হার, আমি তাহাকে চিনতাম, আমি তাকে জানতাম, এই ধরনের এই বাক্যটির অর্থ হবে। তাহলে এখন যদি আমরা এই বাক্যটিকে ইফ ইউ ওয়ান্ট টু প্যাসিভ ফ্রম অ্যাক্টিভ দিস সেন্টেন্স, উই জাস্ট ফলো দিস রুল। দেখো প্রথমে অবজেক্টের সাবজেক্ট, তাহলে হারের সাবজেক্ট কি হবে, হার, হারের সাবজেক্ট কি হবে, সি। হ্যাঁ সি।
প্রথমে অবজেক্টের সাবজেক্ট। এবার দেখো আগের মধ্যে টেন্স, সাবজেক্ট এবং পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব। এখানে দেখো নিউ হচ্ছে পাস্ট টেন্স, নিউ কি পাস্ট টেন্স, পাস্ট সিম্পল, নো নিউ নোন, পাস্ট টেন্স। পাস্ট সিম্পল টেন্সে কি কি সাহায্যকারী ভার্ব ব্যবহার হয়? ওকে, তোমাদের অক্সিলারি ভার্বের যে চার্ট বা লিস্ট রয়েছে সেখানে যদি তুমি দেখো তাহলে লেখা আছে যে পাস্ট সিম্পল টেন্সে সাহায্যকারী ভার্ব হিসেবে হবে ওয়াজ অথবা ওয়ের। হ্যাঁ, পাস্ট সিম্পলে কি হয়? পাস্ট সিম্পল, পাস্ট সিম্পলের সাহায্যকারী হয় ওয়াজ অথবা ওয়ের, এই দুইটা হয়। আচ্ছা, তাহলে দেখো, হ্যাঁ, হার হবে সি, তারপরে টেন্স ও সাবজেক্ট অনুযায়ী সাহায্যকারী ভার্ব। তাহলে এখানে সি এর সাথে কি হবে? ওয়াজ হবে না ওয়ার হবে? সি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন সি এর সাথে হবে ওয়াজ, তাহলে এখানে হবে ওয়াজ, সি ওয়াজ। আচ্ছা, প্রথমে অবজেক্টের সাবজেক্ট, হারের সাবজেক্ট হচ্ছে সি, টেন্স সাবজেক্ট এবং পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব হচ্ছে ওয়াজ। তারপর হচ্ছে বি থ্রি ফর্ম। আচ্ছা, নিউ, নিউর বি থ্রি ফর্ম কি? নোন, নোন। এখন হচ্ছে বাই। এখানে কথা হচ্ছে যে এই নিউর পরে কি বাই হবে? নো। ডিয়ার স্টুডেন্টস, নো এমন একটি ভার্ব যার পরে বাই ব্যবহার হবে না। ইউ ডোন্ট ইউজ হিয়ার বাই, ইউ হ্যাভ টু ইউজ টু। তাহলে এখানে বাই আর হচ্ছে না, এখানে বাইয়ের জায়গায় হবে টু। তাহলে শি ওয়াজ নোন টু, শি ওয়াজ নোন টু। তারপরে দেখো সাবজেক্ট, এর অবজেক্ট, সাবজেক্ট কি আই, আইয়ের অবজেক্ট কি? মি। তাহলে আই নিউ হার, শি ওয়াজ নোন টু মি, আমি তাহাকে চিনতাম, অর্থাৎ সে আমার অনেক পরিচিত। এখানে যদি বাই ব্যবহার করো তাহলে বাক্যটি হবে না, বাক্যটি একটা ভুল সেন্টেন্স। তাহলে সব ক্ষেত্রে যে বাই হবে তা না, আমি বিষয়টি ক্লিয়ার করলাম। অনেক সময় বাই ছাড়াও অন্যান্য প্রিপোজিশন বসতে পারে। ইট ডিপেন্ডস আপন দ্য ডিমান্ড অফ দ্য ভার্ব, এটা ভার্বের ডিমান্ডের সাথে, হ্যাঁ, এটা নির্ভর করে। অনেক সময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অংশে ভার্ব, কোন কোন ভার্বের সাথে কি কি প্রিপোজিশন হয় সে আলোচনায় ওখানে দেওয়া আছে যে কোন কোন ভার্বের সাথে কোন কোন প্রিপোজিশন হয়। কোনো কোনো সময় এখানে কিছু ভার্ব আছে যেখানে উইথ হয়, কোনো কোনো সময় এখানে হতে পারে কিছু ভার্ব যেখানে অ্যাট হয়। এই ধরনের বিভিন্ন প্রিপোজিশন বসতে পারে। তা আমার মনে হয় এখানে দেখো এক্সটেনশন যদি থাকে, এখানে যেহেতু মেয়ের অবজেক্টের পরে কোনো এক্সটেনশন নাই, তাই আমরা এখানে এক্সটেনশন ব্যবহার করিনি। Dear students, I think you have a clear idea about active to passive from assertive sentence. Assertive sentence এ active থেকে passive এর একটি স্পষ্ট বা স্বচ্ছ ধারণা তোমাদের হয়েছে আমি বিশ্বাস করি। এবার আমরা মডেল ভার্ব যুক্ত assertive sentence এর দুটি উদাহরণ দিতে চাই। লেখা ক্লিয়ার আছে তো না? পার্টিসিপেন্ট কতজন দেখেন তো? একটা স্ন্যাপ দিয়ে রাখা যায়, ওই যে কতজন, এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখা যায়। আচ্ছা, এ হার্ড হ্যাঁ হ্যাঁ পারসন can see the light of prosperity. দেখো, এ হার্ড ওয়ার্কিং পারসন, এ বা আ হার্ড ওয়ার্কিং পারসন, একজন কঠোর পরিশ্রমী মানুষ, পুরোটা হচ্ছে সাবজেক্ট। ক্যান পারে, মডেল ভার্ব, মডেল
মডেল ভার্ব। সি ভার্বের ওয়ান, একজন কঠোর পরিশ্রমী মানুষ হ্যাঁ দেখতে পারে, কি দেখতে পারে, এটাকে প্রশ্ন করি কি দেখতে পারে, দ্য লাইট অফ প্রসপারিটি, উন্নতির আলো, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা বাক্যটি অনেক বড়, ডোন্ট ওয়ারি, দুশ্চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। এই হার্ড ওয়ার্কিং পারসন, একটি কঠোর পরিশ্রমী ব্যক্তি, সাবজেক্ট পুরোটা সাবজেক্ট পারসন পর্যন্ত। ক্যান মডেল ভার্ব, সি দেখতে পারে, কি দেখতে পারে, এটাকে প্রশ্ন করলে ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, সেটা অবজেক্ট। দ্য লাইট অফ প্রসপারিটি, উন্নতির আলো, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা দেখো প্রথমে অবজেক্টের সাবজেক্ট, তাহলে লিখি দ্য লাইট অফ প্রসপারিটি, দ্য লাইট অফ প্রসপারিটি। প্রথমেই অবজেক্টের সাবজেক্ট দিলাম, অবজেক্টের সাবজেক্ট। তারপরে দেখো টেন্স সাবজেক্টের পার্সন হচ্ছে সাহায্যকারী ভার্ব। এখানে দেখো ক্যান আছে, তাহলে মডেল ভার্ব, কি ভার্ব, মডেল। তোমাদের মনে আছে কিনা জানি না, মডেল ভার্ব যদি থাকে, আমি বলেছিলাম মডেলের পরে বি হবে, অর্থাৎ এই মডেল ভার্ব যেটা আছে মডেল ভার্ব সেটা হবে ক্যান, আর মডেল ভার্বের পর হবে বি, ক্যান বি। তারপর হচ্ছে বি থ্রি, তারপরে সি এর বি থ্রি হচ্ছে সিন, ক্যান বি সিন বাই, বাই সাবজেক্টের অবজেক্ট, এ হার্ড ওয়ার্কিং পারসন, এ হার্ড ওয়ার্কিং পারসন। দেখো তাহলে এ হার্ড ওয়ার্কিং পারসন ক্যান সি দ্য লাইট অফ প্রসপারিটি, অবজেক্টের সাবজেক্ট দ্য লাইট অফ প্রসপারিটি, দ্য লাইট অফ প্রসপারিটি, মডেল ক্যান, তারপর হচ্ছে বি, দ্য লাইট অফ প্রসপারিটি ক্যান বি, হ্যাঁ, তারপর হচ্ছে বি থ্রি সিন বাই দ্য লাইট অফ প্রসপারিটি, বাই এ হার্ড ওয়ার্কিং পারসন, অর্থাৎ একজন কঠোর পরিশ্রমীর দ্বারাই সমৃদ্ধি আলো দেখা যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। তোমরা আশা করি অ্যাক্টিভ থেকে পেসিভ ভয়েস অ্যাসার্টিভ সেন্টেন্সের যে টেন্সের 9টি টেন্স, সিম্পল টেন্স, প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, এই 9টি টেন্স এবং মডেল ভার্বের একটি 10টি, এই পুরো অ্যাসার্টিভ সেন্টেন্সের যে অ্যাক্টিভ থেকে পেসিভ, এটি একটি নিয়মের মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো। আমার মনে হয় তোমরা যদি বাসায় প্র্যাকটিস করো তাহলে আশা করি অ্যাক্টিভ থেকে পেসিভ অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো সমস্যা হবে না। তো তোমরা তোমাদের বই থেকে যে মানে চেঞ্জিং সেন্টেন্সের যে পার্ট রয়েছে সেখান থেকে তোমরা প্রথম 10-20টি যেই এক্সারসাইজ বুকের যেটা সেখানে অ্যাক্টিভ থেকে পেসিভ সেগুলি প্র্যাকটিস করো, এটাই তোমাদের বাড়ির কাজ থাকবে। আবার পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সেই অবধি ভালো থাকো, আল্লাহ হাফিজ।